গোটা দেশের নজর এখন রয়েছে দিল্লির দিকে, কারণ আগামীকাল সন্ধ্যে 7:15টায় শপথ গ্রহণ করবেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী, এবং তার পাশাপাশি আজকে কিন্তু পাল্টা রণকৌশল ঠিক করতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, মূলত আজকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত নিতে চলেছেন তারা? এই মিটিংটা হচ্ছে এক্সটেন্ডেড কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিং, যেখানে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বাকি যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন কংগ্রেসের তারা উপস্থিত রয়েছেন। সেই মিটিং চলছে। মিটিংয়ে এখন উদ্বোধনী যে ভাষণ রয়েছে সেটা মল্লিকার্জুন খড়গে দিয়েছেন। সেটাতে তিনি যে দল ভালো ফল করেছে সে কথাগুলো যেখানে বলছেন, তিনি বলছেন কি মণিপুরে 2টো সিটি তারা জয়ী হয়েছেন, যেখান থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা স্টার্ট করেছিলেন রাহুল গান্ধীর যে ক্যাম্পেনগুলো যে ভারত জোড়ো যাত্রাটা করেছিলেন সেটার যে লাভ হয়েছে সে কথাগুলো মল্লিকার্জুন খড়গে তার স্পিচের মধ্যে বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে আরও আগামী দিনগুলোতে কীভাবে তারা কাজ করবেন সেটা নিয়ে আলোচনা চলছে। ইন্ডিয়া জোটের শরিকরা বিভিন্ন রাজ্যে ভালো করেছেন সে কথাও মল্লিকার্জুন খড়গে আজকে মিটিংয়ে বলেছেন, এবং সংসদের মধ্যেও ইন্ডিয়া জোটের সব সাংসদরা এক হয়ে কাজ করবেন সে কথা মল্লিকার্জুন খড়গের মুখ থেকে এসছে। তবে এই যে পর্যালোচনা মিটিং, যেহেতু লোকসভা ফলের পরে প্রথমে মিটিং হচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, সেখানে তারা কোন রাজ্যে ভালো ফল করেছেন, কোথায় খারাপ হয়েছে সেসব নিয়ে ডিসকাশন হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা দাবি উঠছে কি রাহুল গান্ধীকে এবার লোকসভায় বিরোধী দলের নেতা করা হোক, যেহেতু কংগ্রেস ভালো ফল করেছে, এবং তার নেতৃত্বেই কার্যত পুরো ক্যাম্পেইনটা চলেছিল কংগ্রেসের বিভিন্ন রাজ্যগুলিতে, সেটা ইউপি হোক যেখানে শরিকগুলোর সঙ্গে তিনি ভালো একটা কোঅর্ডিনেশন করে ক্যাম্পেইন করেছিলেন, বিহারে ক্যাম্পেইন করেছিলেন, তামিলনাড়ুতে ক্যাম্পেইন হয়েছিল। এই যে জায়গাগুলোতে ভালো ফল হয়েছে তারা মনে করছেন কি রাহুল গান্ধী হলেন এখন নরেন্দ্র মোদীর বিকল্প। কিছুক্ষণ আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে মিটিং যোগ দিতে ঢুকেছেন অধীর চৌধুরী, তিনি এই কথাও বলেছেন। আমাদের সঙ্গে থাকো। কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে এবং অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু বলছেন লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে তারা দেখতে চান রাহুল গান্ধীকে। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে। ভোট শেষ হয়ে গিয়েছে আর তারপরে একেবারে চেনা রাজনীতিকের অন্যরকম ছবি দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ সকাল সকাল স্বরূপনগরে পৌঁছে গেলেন, হাতে ছিপ, মাছ ধরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একের পর এক মন্তব্য তিনি করেছেন। পরাজিত হয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে, এবং তারপর রীতিমতো দলের ভিতরে নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দালালরা রয়েছে, তারা কাজ করছে এবং তারা হারিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। যদিও আজ সকাল সকাল ওল্ড ইজ গোল্ড দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর এরকমই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ। স্বরূপনগরে মাছ ধরছেন দিলীপ ঘোষ। একেবারে রিল্যাক্সড মুডে পাওয়া গেল রাজনীতিককে। যদিও এতদিন পর্যন্ত ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন, ভোটের পরে একেবারে ফল ঘোষণা হলো, কিছুটা নিরাশ এবং দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল। যদিও আজকে একেবারে অন্য মুডে পাওয়া গেল দিলীপ ঘোষকে, যদিও আক্রমণ করতে ছাড়েননি তিনি। কি বললেন আমাদের প্রতিনিধিকে শুনুন। অবসর কাটাতে স্বরূপনগরের গুণরাজপুরে মাছ ধরতে এসছেন দিলীপ ঘোষ। দিলীপ বাবুকে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরাতে ব্যস্ত, একেবারে এক ফাঁকা জায়গায় ভেড়িতে প্রথমে একটি জায়গায় চেষ্টা করলেন, সেখানে না পেয়ে এখন অন্য একটি জায়গায় ভেড়িতে নিয়ে চেষ্টা করছেন। আজকে ছুটির মেজাজে মাছ ধরছেন, কি বলবেন? একদম দূরে বাংলাদেশের বর্ডারে এসেছি আমরা, আমাদের কর্মীরা, এখানকার কর্মীরা, কলকাতা থেকেও কিছু কর্মীরা এসছেন আমাদের সঙ্গে। ব্যাস সময় কাটাচ্ছি একটু সবার সঙ্গে আড্ডা মেরে। কিভাবে কাটাবেন? ব্যাস এখানে আসছি, সবাই তাল খেজুর পেকেছে খাচ্ছি, তালের শাঁস, খেজুর, ডাব, কাঁঠাল, আম, এখানকার স্থানীয় যা জিনিস খাওয়া দাওয়া করছি সবার সঙ্গে। স্থানের গ্রামের লোকেরা এসছেন, গল্প করছি, ব্যাস এইভাবেই চলছে। আর এখানে গ্রামের ভেড়িতে মাছও ধরছি। ভোটের ফল বেরোনোর পর কি একটু ব্রেক? গত প্রায় 1.5 বছর ধরে ভোটের প্রস্তুতির জন্য আমরা দিনদাল লেগেছিলাম, তো এখন একটু রিল্যাক্স হয়েছে, কাজ নেই, দেখা যাক, সেই জন্য সময় কাটাতে গ্রামে আসা। সামাজিক মাধ্যমে আপনি পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, কি বোঝাতে চাইছেন? এটা সবাই জানে, নতুন কিছু না। রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয়, তো যারা পার্টিকে দাঁড় করিয়েছে, জিতিয়েছে, ওদের ভুলে গেলে চলবে না, সেটাকে মনে রাখতে হবে। আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি। 2019-এর লোকসভা ভোটের ফলাফলে আমরা দেখেছিলাম বিজেপি স্বর্ণযুগ শুরু হয়েছিল এ রাজ্যে। 18টি আসন আপনার নেতৃত্বে, কি বলবেন? না দেখুন,
আপনি দেখুন মমতা ব্যানার্জি যার বিরুদ্ধে আমরা লড়ছি, তিনি 2004-এতে যখন অটলজির সরকার চলে গেল, ওনার 8টা থেকে একটাই নেমেছিল, এত খারাপ রেজাল্ট আমাদের হয়নি। 19 সালেতে ওরে 34 থেকে আমরা 22-এ নামিয়েছিলাম, ওনারা এখনও পুরোনোটা যেতে পারেননি। 29-এ গিয়ে খুব ফাটাফাটি করছেন। পুরোনো স্কোরটাকে আগে এক করুন। আর বিজেপি গতবারে জিতেছিল, এবারে 6টা সিট আমাদের কমেছে। কেন কমেছে সেটাও নিয়ে আমরা ভাবছি, পার্টি ভাববে। তো লড়াই আমরা শুরু করেছি, লড়াই তো আপ ডাউন করতে করতে পৌঁছবে ওখানে। তৈলাক্ত মাসের মতো রাজনীতি, কখনো উপরে কখনো নিচে। কোথাও গিয়ে কি আপনার কোনো ক্ষোভ নেই যে আপনাকে যদি গুরুত্ব দেওয়া হতো ফল একটু ভালো হতো? কেন আপনি তো সংগঠনটা হাতের তালুর মতো চিনতেন। এখন গুরুত্ব দেওয়া না দেওয়া, আমাকে টিকিট দেওয়া হয়েছে, নির্বাচন লড়তে বলা হয়েছে। একই লোক সবসময় নেতৃত্ব করে এরকম নয়, নেতৃত্ব পরিবর্তন হয়েছে, ডিসিশন লোক পাল্টেছে। তাতে মনে হয়েছিল ভালোই হবে সব, কিন্তু উল্টো হয়েছে। কেন হয়েছে সেটাও ভাবতে হবে। কোন আপনার মতো বর্ষিয়ান সাংসদ যাকে তার কেন্দ্র বদল করে দেয়, এটা কি বলবেন? পার্টির ধারণা ছিল আমি গেলে ওখানে জিতে যাব, মেদিনীপুর তো জেতা সিট, কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। আপনার কি মনে হয়েছিল যে এটা আগে থেকে? না, হাওয়া ছিল সারা দেশেতে, সারা দেশে নেগেটিভ হয়ে গেছে। সেটা আমার মনে হয়েছিল ওখানে আমরাও জিততে পারি, সেজন্য পার্টির নির্দেশ আমি মেনে নিয়েছিলাম। কিন্তু প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গেছিলাম। কেন রাজি হননি কেন? আমি জানি অজানা জায়গায় 1-1.5 মাসের মধ্যে গিয়ে ইলেকশন জেতা এত সহজ নয়, এমপি ইলেকশন। আর যেখানে 1-1.5 বছর ধরে আমি পুরো দিনরাত লেগেছিলাম, অন্য কোনো কাজ যাইনি। যে আমার তালুর মতো জানা ছিল হাতের, সমস্ত বুথ পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করেছিলাম আমি। তো সেই জায়গাটা অনেক সহজ ছিল লড়াইটা। কর্মীদের বিষয়টি সামনে চলে এসেছিল, এটাকে কি বলবেন, কিভাবে ব্যাখ্যা? এটা কর্মীদের এলাকায় তো আমরা জিতলাম। পুরুলিয়া, যেখানে যে কর্মী নেতা আমার ওখানে লোক নিয়ে এসে ঝামেলা করেছিলেন অন্যের কাছ থেকে পয়সা নিয়ে, তিনি দাঁড়িয়েছিলেন, তিনি হারাতে পারেননি। কর্মীরা বিজেপির সঙ্গে ছিলেন, থাকবেন। যেটা ভয় করা হচ্ছিল, বাঁকুড়া আর ঝাড়গ্রামও হেরেছে, কিন্তু যেখানে কর্মী সংখ্যা বেশি পুরুলিয়া, সেটা জিতে গেছি আমরা। তো সেজন্য ভাবা উচিত, যদি সেটা কারণ হয় তাহলে ঠিক নয়। আপনি ইঙ্গিত করেছিলেন রাজ্যের কোনো নেতৃত্বের চক্রান্ত ছিল আপনাকে কেন্দ্র বদল করার, কিন্তু অগ্নিমিত্রা পাল বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। অগ্নিমিত্রা পাল কি করে জানলেন? উনি কি সিদ্ধান্ত নিয়েছেন নাকি? আমি জানি না কে কোথায় লড়বে, আমাকে জিজ্ঞেসও করা হয়নি। জানি না ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কিনা। তো সেই জন্য যেই নিক, কেন্দ্র রাজ্য, আমি তো কারো কথা বলিনি। যারা ডিসিশন নিয়েছেন তারা ঠিক নেননি, এটা আমি বলতে গেছি। উনি আপনার সঙ্গে একান্তে দেখা করেছিলেন, বলেছিলেন যে উনি দুর্গাপুর চেয়েছিলেন, আপনার মেদিনীপুর হলে ভালো হতো, এটা কি বিষয়? ওনার ইচ্ছা উনি প্রকাশ করেছেন, উনি ওখানে যেতে খুশি হননি, আমি এখানে গিয়ে খুশি হয়নি। কিন্তু পার্টি যা বলেছে আমরা মেনে নিয়েছি। পার্টির ভাবা উচিত এটা ঠিক হয়েছে কিনা। উনি বলছেন মাত্র এত কম সময় পেয়েও উনি আপনার কাছাকাছি ভোট পেয়েছেন ওই লোকসভা কেন্দ্র। যে ভোট বাড়ে প্রতি বছর 50,000, 1 লাখ, সেই ভোটটাকে পার্সেন্টেজ দেখতে হয়, ভোট নয়। গতবারের চেয়ে তো আমরা ভোট একই আছি, তো 5 বছরে কি পশ্চিমবাংলায় ভোট এক আছে? সেটার সঙ্গে তুলনা করা তো মূর্খামি। এইসব বলে পিঠ বাঁচানো যায়, পার্টি বাঁচানো যায় না। কম ব্যবধানে হেরেছেন, মাত্র 27,000। আমি তো 87,000-এ জিতেছিলাম, তো কোনটা কাছাকাছি? ওই ওনার হারের কারণটা কি আপনার? উনি বলতে পারেন, আমি বলতে পারবো না। আপনি তো ওই এলাকাটা হাতের তালুর মতো চিনতেন, যেটা বললেন যে 1.5 বছর ধরে আপনি প্রস্তুত। ক্যান্ডিডেট বদল করা, ওখানকার কার্যকর্তারাই এখন বলছেন যে আমরা দীর্ঘ সালে জিতে যেতাম। এখন অনেক কিছু অনুমান করা যেতে পারে, কোনটা ঠিক সেটা তো সময় বলবে। আপনার যিনি উত্তরসূরি, যিনি রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন, তার পারফরমেন্স নিয়ে আপনি কি বলবেন বর্ষিয়ান নেতা হিসেবে? কে? আপনার যিনি উত্তরসূরি, যিনি রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন ভোটের সময়, পারফরমেন্স যারা দায়িত্ব তারা বিচার করবে, আমি বিচার করার কেউ নয়। রেজাল্টটাই শেষ কথা রাজনীতিতে, অন্য কিছু না। একই যুক্তিতে এটা কিছু যায় আসে না। রেজাল্ট, ভোট, হার জিত, এটাই রাজনীতি শেষ কথা। দেখা গেছে যারা এসছেন কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের সভাতে সেভাবে ভিড় হয়নি, অথচ দেখা গেছিল 2019-এ 2021-এ সভাতে ভিড় হচ্ছিল। তার কারণটা কি মনে হয়? তার কারণ সংগঠন দুর্বল হয়েছে, এবং অন্যান্য যে অদল বদল হয়েছে পার্টির মধ্যে বাইরে, সেটা হয়তো মানুষ ভালোভাবে নেয়নি, আর ভোটেও তার প্রভাব পড়েছে। অদল বদল বলতে কি বলতে চাইছেন? সাংগঠনিক অদল বদল যেটা হয়েছে, তাদের উপরে লোক আস্থা রাখতে পারেনি, কর্মীরাও বেরোননি সেই জন্য অনেকেই। তো তাদের ভাবা উচিত কোথায় গন্ডগোলটা আছে। ঘন ঘন জেলা সভাপতি বদল, এটা কিভাবে দেখবেন? রাজনীতিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে অনেক বছর পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, পরীক্ষা দিতে হয়, লোকের কাছে থাকতে হয়, লোক তারপরে গ্রহণ করে। রাতারাতি কেউ এলে আমি পার্টির নেতা বানাতে পারি, জনগণের নেতা বানাতে পারি না তাকে। আমি ক্যান্ডিডেট ঠিক করতে পারি পার্টির স্বার্থে, পাবলিক ভোট দেবে তার কোনো গ্যারান্টি নেই। তো এরকম নেতৃত্ব তৈরি করতে সময় লাগে, নিজেকে তপস্যা করতে হয়, পার্টিকেও সময় দিতে হয়। সেটা না দিলে
সেই লোকটা একটা জায়গায় দায়িত্ব নিয়েছে, লোকজন কর্মীদের বুঝতে সময় লাগে, তাদের সঙ্গে টাই আপ করতে হয়। সেটা না হলে তাড়াতাড়ি করলে তো হয় না, সেই জন্য নেতৃত্বের অসুবিধা আছে, আমাদের বাইরে থেকে নেতা আনতে হচ্ছে। ঘন ঘন নেতৃত্বের বদল কি এই হারের অন্যতম কারণ? সবই বিচার করা উচিত, কোন কোনগুলো দায়ী আছে, সবই হতে পারে। একটা জিনিস অগ্নিমিত্রা পাল বলছে যে আপনার কর্মীরা প্রথমে নামেননি, পরে নেমেছিলেন, সেটা কি তাই? বলে কেউ নাই। এই যে আমার আপনার যেটা মনে করে তারা বিজেপির লোকই নয়, সবাই বিজেপির কর্মী। আমি কমপক্ষে মনে করি, আর আমি সেভাবে লোককে শিখিয়েছি, যারা এটা বুঝে উঠতে পারেন না তাদের বিজেপিতে কাজ করা মুশকিল আছে। আমার কর্মী নয়, সব পার্টির কর্মী। পার্টির কর্মীদের সঙ্গে যে মিলেমিশে চলতে পারে না তার এরকম মনে হয়। প্রথমেই নিজের আলাদা, নিজের পরের করে নেওয়া। আমি তো অন্য পার্টির লোকদেরও আলাদা মনে করি না, সমাজের লোক মনে করি। আমাকে যে যোগ্য মনে করবে ভোট দেবে। অন্য দল থেকে আসা নেতারা কি আপনাদের দলে বেশি গুরুত্ব পাচ্ছেন, কি মনে হয়? যে আসবে তাকে তো গুরুত্ব দিতেই হবে, নাহলে সে থাকবে কেন? কিন্তু সে দলকে কতটা বুঝবে? যিনি অনেকদিন থেকে দল করছেন তিনি তো আরো ভালো বুঝবেন। সে তো বটেই, তিনি কেন এসছেন সে ব্যাপারটা আগে বোঝা উচিত। যদি আদর্শের জন্য কেউ আসে, সে তো পার্টি কবে বড় হবে তার অপেক্ষা করবে না, সে তো পার্টিকে বড় করার জন্যই আসবে। আর পার্টি বড় হয়ে গেলে যে আসবে তার পরীক্ষা নেওয়া উচিত। কেন কি অনেকে গেছে, চলে গেছে, চলে এসছে, আবার গেছে, এসেছে, এটা মানুষ ভালোভাবে নেয় না তো রাজনীতিতে।